এক জায়গায় বাড়ি, স্কুল আর এক জায়গায়, আবার সেন্সাসের ডিউটি আর এক জায়গায়, সেটা তো সম্ভব নয়। ফলে আজকে মহামান্য বিচারপতি কৃষ্ণ রায়ের যে নির্দেশ, একেবারে যথার্থ নির্দেশ দিয়েছেন যে 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে 2016 সালে যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে থেকে যদি সিলেকশন হতো, আর নতুন ভ্যাকেন্সিতে ফ্রেশারদের সিলেকশন হতো, তাহলে এই ঝামেলাই থাকতো না। এই ঝামেলা মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বলেছিলেন যে তার কাছে A to Z সব প্ল্যান আছে, হয়ে যেত। আমি মনে করি যারা বাদ গেছে তাদের মধ্যে একটা বড় অংশ ওবিসি হওয়ার যোগ্য, কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই তাড়াহুড়ো করতে গিয়ে এবং রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে এই অসুবিধায় এই লোকগুলোকে ফেলেছেন। এই সমস্যা তৈরি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন একটাই কারণে, যে যাতে যে সুবিধাটা পেয়েছিল সেই সুবিধাটা যাতে না পায়। যখন রাজনৈতিক উদ্দেশ্যে ওই রাজনৈতিক মঞ্চ থেকে ভাষণ দিতে গেলেন যে আমি সব ওবিসি করে দেব, এই ভাষণ দিয়ে তারপরে তাড়াহুড়ো করতে গিয়ে এই জিনিসটা ঘটালেন। দেখুন, 1993 সালের যে ওবিসি অ্যাক্ট ছিল, সেই ওবিসি অ্যাক্ট অনুযায়ী যদি ক্লাস অফ সিটিজেনকে ইনক্লুড করা হতো তাহলে কোনো সমস্যাই থাকতো না। 2010 সালের পরে যে 77টা ক্লাস এবং 37টা ক্লাস রেসপেক্টিভলি ওবিসি এ এবং ওবিসি বি হিসেবে ইনক্লুডেড হয়েছিল, এবং 2012 সালের যে আইন এনেছিল, যে আইনের বেশ কিছু অংশ অসাংবিধানিকভাবে ডিক্লেয়ার করেছে আদালত, এই যে নতুন করে যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাকওয়ার্ড কমিশনকে বাইপাস করে স্টেট গভর্নমেন্টের ক্ষমতা দেখাতে গিয়েই তো এই সমস্যাটা তৈরি করেছিল। প্রথম দিন থেকে বলে আসছি যে এই সমস্যা তৈরি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন একটাই কারণে, যে যাতে যে সুবিধাটা পেয়েছিল সেই সুবিধাটা যাতে না পায়, সেই জন্য তিনি এটা তৈরি করেছিলেন। তার কারণ 1993 সালের বামফ্রন্ট সরকারের সময় তৈরি আইন, সেই আইন অনুযায়ী 66টা ক্লাস যেখানে আইডেন্টিফাই হয়েছে কোনো সমস্যা নেই, অর্থাৎ বামফ্রন্টের আমলে যে আইন তৈরি হয়েছিল সেই আইন অনুযায়ী যারা ইনক্লুডেড হয়েছিল কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হলো, যখন রাজনৈতিক উদ্দেশ্যে ওই রাজনৈতিক মঞ্চ থেকে ভাষণ দিতে গেলেন যে আমি সব ওবিসি করে দেব, এই ভাষণ দিয়ে তারপরে তাড়াহুড়ো করতে গিয়ে এই জিনিসটা ঘটালেন। ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে সার্ভে করিয়ে যদি ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতেন কোনো অসুবিধা থাকতো না। মূল অসুবিধাটা করলেন ওই রাজনৈতিক মঞ্চে ভাষণ দিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে, এবং রাজ্য সরকার করে দিতে পারে, আপনি এক কলমের খোঁচাই করে দেবেন, এটা কখনোই হতে পারে না। যেটা আইন, যে ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে সার্ভে করাতে হবে, সেই ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে সার্ভে করালেই কোনো অসুবিধা থাকতো না। এর আগেও হয়েছিল, 66 ক্লাসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে এই বাদবাকি জনের অসুবিধা কেন হলো? তার কারণ হচ্ছে যে তাড়াহুড়ো করেছেন। দ্বিতীয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের সামনে অ্যাডিশনাল ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু তার আগে কেন অ্যাডিশনাল ডকুমেন্ট দেননি? এবং শুধু তাই না, সেই সময় যদি এটা করতেন যে ব্যাকওয়ার্ড কমিশনের কাছে ফিরিয়ে দিতেন, যে তারা আবার সার্ভে করে দেখতো। পুরো জনসংখ্যাকে সার্ভে করতে হবে, তাদের মধ্যে আইডেন্টিফাই করতে হবে। এটা যদি করতে সহজেই হয়ে যেত। আমি মনে করি যারা বাদ গেছে তাদের মধ্যে একটা বড় অংশ ওবিসি হওয়ার যোগ্য, কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই তাড়াহুড়ো করতে গিয়ে এবং রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে এই অসুবিধায় এই লোকগুলোকে ফেলেছেন। এখনো মনে করি যে এই 77টা ক্লাস এবং 37টা ক্লাসের মধ্যে একটা বৃহৎ অংশ ওবিসি হিসেবে ট্রিটেড হওয়ার যোগ্য, এবং এই সেকশন 9 অনুযায়ী যদি এই ব্যাকওয়ার্ড কমিশন তাদেরকে আবার যদি সার্ভে করেন, তাহলে দেখবেন যে এই যে শিক্ষা ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে প্রপার রিপ্রেজেন্টেশন নেই এই ক্লাস অফ সিটিজেনদের। এই ক্লাস অফ সিটিজেনকে সেই জন্য ওবিসি হিসেবে আইডেন্টিফাই করিয়ে, তাদেরকে সার্ভে করিয়ে, তাদের আইডেন্টিফাই করিয়ে তাদের ইনক্লুড করানো এটা উচিত, এবং সেটা করলেই তবেই সঠিক এদের ক্ষেত্রে সঠিক বিচার হবে এবং এরা সঠিকভাবে শিক্ষা ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে রিপ্রেজেন্টেড হবে। 2025-এ এসএলএসটি নিয়েও ধোঁয়াশা, চাকরি পাওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ, সুপারিশ থাকা সত্ত্বেও না চাকরি পাওয়ার সম্ভাবনা। দেখুন, সেকেন্ড এসএলএসটি 2025 নিয়ে বেশ কিছু মামলা এখন পেন্ডিং, আজকেও ছিল, রুল চ্যালেঞ্জড হয়ে আছে। এই যে 10 নম্বর এক্সট্রা দিয়েছেন সেটা নিয়ে রুল চ্যালেঞ্জ। ফ্রেশাররা 100% রিটেনে মার্কস পেয়েও তারা ইন্টারভিউ কল পায়নি। যদি এই 10 নম্বর না থাকতো তাহলে অনেকেই চান্স পেতেন। হ্যাঁ, নিশ্চিতভাবে যারা ইন সার্ভিস ছিলেন তারাও পেতেন, ফ্রেশাররাও পেতেন। সব থেকে ভালো হতো, উত্তম হতো যদি এই ফ্রেশারদের সাথে এই যারা ইন সার্ভিস ছিলেন 2016 তাদের সঙ্গে মিক্স আপ করারই দরকার ছিল না।
সালের জন্য 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে 2016 সালে যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে থেকে যদি সিলেকশন হতো আর নতুন ভ্যাকেন্সিতে ফ্রেশারদের সিলেকশন হতো, তাহলে এই ঝামেলাই থাকতো না। এই ঝামেলা মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বলেছিলেন যে তার কাছে A to Z সব প্ল্যান আছে, এই যে ইয়েতে ডেকেছিলেন নেতাজি ইন্ডোরে, সেটা ডেকে বেসিক্যালি তাদেরকে টুপি পরিয়েছিলেন। এই টুপিটা না পড়ালেই তাহলে এই জিনিস ঘটতো না। আবার তার সঙ্গে গোদের উপর বিষ পড়া হয়েছে ওবিসি। সুপ্রিম কোর্টে চাকরি বহাল রাখতে আবেদন কমিশনের এবং নতুন প্রক্রিয়া শেষ হওয়ার না পর্যন্ত বহাল থাকছে 31শে অগস্টের পরেও। সেটা অ্যাপ্লিকেশন করেছেন, এখনো সেটা বিচার হয়নি, নিশ্চিতভাবে সেটা লিস্টে আসবে, তারপরে সেটা আদালত যা নির্দেশ দেবেন সেই নির্দেশ। 26,000-এর চাকরি তো আগেই বাতিল হয়েছে। হ্যাঁ, সেটা বাতিল হয়েছে, কিন্তু এই যে যেহেতু পরীক্ষা এখনো চলছে, মানে পদ্ধতি এখনো চলছে, তার কারণে এখনো তো সকলের অ্যাপয়েন্টমেন্ট হয়নি। কিন্তু এটা এতটা প্রলং করাটাও উচিত নয়, তার কারণ এই ছেলে মেয়েরা এতদিন ধরে ডিপ্রাইভড হয়ে আছেন। দেখুন, ইন সার্ভিস তারাও ডিপ্রাইভড, অ্যাজ ওয়েল এজ যারা মানে ফ্রেশার তারা তো অধিকতর ডিপ্রাইভড, ফলে উভয় পক্ষই ডিপ্রাইভড। এখন যদি সব থেকে ভালো হতো যদি 2016 সালের জন্য 2016 সালের ভ্যাকেন্সিতে 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের জন্য হতো, আর ফ্রেশারদের জন্য নতুন ভ্যাকেন্সি, নতুন অনেক ভ্যাকেন্সি আছে, সেটা যদি হতো সব থেকে ভালো হতো। দাদা, এখনো অব্দি এসএসসি দের জন্য কোনো সুখবর রয়েছে কি? তাদের এখন তো পদ্ধতি চলছে, আজকেও মামলা ছিল, কিন্তু মহামান্য বিচারপতি সেই মামলা সময় অভাবে নিতে পারেননি, তিনি অন্য ইয়েতে যাবেন সার্কিট বেঞ্চে, তারপরে ফিরে এসে লিস্টেই থাকবে মামলা, যে কোনো সময় হতে। আরেকটা যে প্রসঙ্গ সেটা হচ্ছে জনগণনা করছে বলে শিক্ষকদের মানে বিভিন্ন On duty। ক্ষেত্রে অন ডিউটি খুবই অসুবিধার সম্মুখীন হয়েছিল। এবং একদমই। এই নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং হাইকোর্টে এটা নিয়ে মামলা হয়েছে। কি হয়েছে বিষয়টা? দেখুন, আজকে মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও তিনি একবারে নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলেছেন যে যদি শিক্ষকদের নিযুক্ত করতে হয় তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউটকে ইনফর্ম করতে হবে। হেড অফ দ্য ইনস্টিটিউট সেই যে সমস্ত শিক্ষকদের এই এনুয়ারেটর হিসেবে যারা এই সেন্সাসের কাজে নিযুক্ত হবেন তাদেরকে রিলিজ করবেন, কিন্তু যাতে শিক্ষাক্ষেত্রে কোনো প্রকার প্রভাব না পড়ে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কোনো প্রকার প্রভাব না পড়ে, সেই জন্য সেটা দেখবেন হেড অফ দ্য ইনস্টিটিউট, অন্য শিক্ষকদের সেই দায়িত্ব দিবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা শিক্ষকরা চেয়েছিলেন, কারণ একজন মানুষ মানে সারাদিন গাধার মতো খাটতে পারে না, কারণ এটা একটা অত্যন্ত সেন্সিটিভ কাজ, সেন্সাসের কাজ। সেই মানুষটিকে কখন, অর্থাৎ সেই শিক্ষককে কোন সময়ে কোন ডেটে কতটা সময় ধরে কাজ করতে হবে সেটা মেনশন করতে হবে, এবং তিনি যে কাজটি করবেন সেই সময় কাজটি অন ডিউটি হিসেবে সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, যেটা সেকশন 15A অফ সেন্সাস অ্যাক্টে বলা আছে। সেন্সাস অ্যাক্টে সেকশন 15A তে স্পষ্টত বলা আছে যে যিনি কাজ করবেন সেন্সাসের, তার সেই সেন্সাস সংক্রান্ত করা কাজটি অন ডিউটি হিসেবে ট্রিটেড হবে। আবার RT অ্যাক্টে বলা আছে যে শিক্ষকদের শিক্ষকতা পেশার বাইরে নন এডুকেশনাল পারপাসে ইউজ করা যাবে না, সেভেন এক্সেপ্ট, সেখানে এক্সেপশন বলা আছে। কি? এই যেমন সেন্সাসের কাজ, যেমন এই ধরুন ইলেকশনের কাজ। কিন্তু সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট দিয়েছিল, সেন্ট মেরিজ জাজমেন্ট, সেখানে বলেছিল শিক্ষকতা আওয়ারের বাইরে। কিন্তু এই যে সেন্সাসের কাজ এতটা দীর্ঘ সময়, ধরুন ওই এতগুলো প্রশ্ন করতে, এক একটা বাড়ি করতে শিক্ষকদের আধ ঘন্টার থেকে বেশি লেগে যাচ্ছে। আপনি শুধু কলকাতা শহর ভাববেন না, গ্রামে চলে যান। গ্রামে একজন মহিলা শিক্ষক, আমার আজকে এক আইনজীবী বন্ধুই বলছিলেন, তার স্ত্রী, তিনি 150 বাড়ি অ্যালোকেটেড হয়েছে, মানে সে মাঠের মাঝে একেবারে কাদার মধ্য দিয়ে, এবার ধরুন তিনি সেই বাড়ি যাবেন, তারপরে সেখানে গিয়ে এই 35টা কোশ্চেন করবেন, মানে এক একটা বাড়ি পৌঁছতে তার কত সময় লাগছে, বাড়ি থেকে হয়তো 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে। তাহলে সেই শিক্ষক কিভাবে ডিউটি করবেন? যদি একদিকে শিক্ষকতার কাজও করবেন, আবার সেন্সাস ডিউটিও করবেন, একজন মহিলা শিক্ষিকা, তিনি তার পক্ষে সম্ভব না। ইভেন পুরুষ শিক্ষকদের পক্ষেও সম্ভব না। এক জায়গায় বাড়ি, স্কুল আর এক জায়গায়, আবার সেন্সাসের ডিউটি আর এক জায়গায়, সেটা সম্ভব নয়। ফলে আজকে মহামান্য বিচারপতি কৃষ্ণ রায়ের যে নির্দেশ, একেবারে যথার্থ নির্দেশ দিয়েছেন যে সেকশন 15A অনুযায়ী সেটা অন ডিউটি হিসেবে ট্রিট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে যাতে শিক্ষকতা এই পেশায় মানে শিক্ষা পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো প্রকার অসুবিধা না হয়, সেটা দেখবেন হেড অফ দ্য ইনস্টিটিউট। এবং যে সমস্ত শিক্ষকদের কাজ দেবেন, দিন এবং সময় নির্দিষ্ট করে দিতে হবে। না হলে একজন মানুষ সারাদিন শিক্ষকতা করবেন, তারপরে কি সারা রাত্রি ধরে সেন্সাস করবেন? এটা তো হতে পারে না। শিক্ষকতার আওয়ারের বাইরে মানে কি?
এটা তো হতে পারে না। ফলে আজকে মহামান্য বিচারপতির যে নির্দেশ, তার ফলে এই গোটা রাজ্যে শিক্ষক যারা নিযুক্ত আছেন এই সেন্সাসের কাজে, তারা অনেকটা রিলিফ হবেন। এবং ইতিমধ্যে আমরা দেখিয়েছিলাম মামলা চলাকালীন, ইভেন বেশ কিছু ভিডিও তারা কিন্তু মামলা চলাকালীনই নির্দেশ দিয়েছিল, আবার অনেকেই নির্দেশ দেয়নি, মানে নির্দেশের এই তারতম্য ছিল। ফলে আজকে মহামান্য বিচারপতির যে নির্দেশ, সেই নির্দেশের ফলে শিক্ষকদের অনেকটা ভার লাঘব হবে, এবং বিশেষ করে যারা গ্রামে অনেক দূরে দূরে যাদের এই সেন্সাসের ডিউটি অ্যাসাইন আছে, তাদের ক্ষেত্রে সত্যিই অনেকটা কাজ লাঘব হবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেওয়াইসি বাড়িতে গিয়েই করাতে হবে এবং তার অ্যাকাউন্ট ফ্রিজ, তার ক্রেডিট কার্ড ফ্রিজ, তিনি কি বিদেশ যাত্রা করতে আদৌ পারবেন? এটা একটা সেটা তিনি বলতে পারবেন। দেখুন, আমি প্রথমেই বলি যে আদালত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করতে হবে, এবং তিনি চিকিৎসা করাতে যাবেন কি যাবেন না সেটা তার সম্পূর্ণ নিজস্ব বিষয়। আদালত নির্দেশ দিয়েছেন, তিনি সেই নির্দেশ মোতাবেক যাবেন। কিন্তু যে বিচারগুলো রয়েছে বর্তমানে, যেগুলো পেন্ডিং আছে, সেগুলো বিচার যেমন হচ্ছে সেরকম বিচার হবে। আর সুমিত্রায় তিনি বারংবার ভবানী ভবন যাচ্ছেন এবং আসছেন, এবং তিনি বলছেন চুপ থাকা আমার অধিকার। অপরদিকে বিচারপতি তিনি বলছে সিআইডিরও গ্রেফতার করা তাদের অধিকার। কি সে তো বলবেন? অবশ্যই। দেখুন, যদি তারা প্রশ্নের যথার্থ উত্তর না পান, তাহলে সে তারা উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারেন, অবশ্যই করতে পারেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তদন্তকারী সংস্থার এই ক্ষমতা তো রয়েছে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার ক্ষমতা অবশ্যই রয়েছে। তারা যদি যথার্থ উত্তর না পান, যে একজন মানুষকে ছাড়া রাখলে যথার্থ সহযোগিতা করছে না, তাহলে অবশ্যই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবেন।